আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার পুরো নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ ফারুক ঢালি। আচ্ছা, আপনাদের সেপাক তাকরো যে ফেডারেশন অ্যাসোসিয়েশন। ওটা কি আপনি? আমি একটা জেনারেল সেক্রেটারি। যে গঠিত আর্ট অ্যাডক কমিটি আছে হ্যাঁ। সরকারের অ্যাডক কমিটিতে আমি জেনারেল সেক্রেটারি। অবশ্যই এই খেলা বাংলাদেশে আমি প্রতিষ্ঠাতা। আচ্ছা, আমি দেখলাম সেপাক তাকরো একটা ভেন্যু পাইছেন, পনেরো মাঠে খেলাটা খেলতেছে। কিসের উপলক্ষে বেশ আয়োজন খেলাটা হচ্ছে আপনাদের? গভর্নমেন্ট আমাদের সমস্ত মানে অংশগ্রহণ আয়োজন এইসব কিছু যাচাই বাছাই করছে। আমরা লাস্ট যে ষষ্ঠ জাতীয় সেপাক টাকরো চ্যাম্পিয়নশিপ আর্টিসানের ব্যবস্থাপনায়, অর্থাৎ আর্টিসান আউটফিটার্স লিমিটেডের স্পন্সরশিপে পল্টন ময়দানে আমরা ষষ্ঠ জাতীয় চ্যাম্পিয়নশিপ করলাম। সেখানে 32টা ডিস্ট্রিক্ট টিম ছিল ছেলে মেয়েদের। এই খেলা আমাদের সচিব মহোদয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক, ডিরেক্টর স্পোর্টস সহ সবাই সেই খেলাটা দেখছে এবং আমাদের কাছ থেকে এটা সমস্ত তথ্য সংগ্রহ করছে। আমাদের এই খেলা গঠনলগ্ন 2012 সাল থেকে এই পর্যন্ত আমাদের অর্জন মোট 37টা পদক। তার মধ্যে একটা গোল্ড, 11টা সিলভার এবং 25টা হলো আপনার ব্রোঞ্জ মেডেল। এই অর্জনগুলি ইন্টারন্যাশনাল সেপাক টাকরো ফেডারেশন যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ করে অথবা ওয়ার্ল্ড কাপ করে অথবা সাউথ এশিয়ান যে চ্যাম্পিয়নশিপ আমাদের হয়, এগুলার থেকে আমাদের এই অর্জন। এই সব কিছু অর্জন মিলিয়ে আমাদের খেলার যে কোয়ালিটি, এই পারফরমেন্স দেখে জাতীয় ক্রীড়া পরিষদ আমাদের কোনো অফিস রুম ছিল না, আমাদের হকি স্টেডিয়ামের দোতলায় 220-221 নম্বর রুম অফিস রুম হিসাবে বরাদ্দ দেয় এবং পরবর্তীতে আমরা যেই জায়গায় দাঁড়িয়ে কথা বলছি এই জায়গাটা সম্পর্কে স্টেডিয়াম পাড়ার সবাই অবগত আছেন, অবহিত আছেন যে এই জায়গাটা ছিল একসময় একটা মোটামুটি ডাম্পিং স্টেশন, ময়লার ডিপো। তো ওই জায়গাটা আমি যখন নির্বাহী পরিচালক মহোদয় বললাম যে স্যার আমাদের যদি একটু প্র্যাকটিস করার জায়গা পাইতাম তাহলে আমাদের লক্ষ্য হলো 2030 সালের এশিয়ান গেমসে, এটা এশিয়ান গেমসের নিয়মিত ইভেন্ট সেপাক টাকরো খেলাটা। আমরা লক্ষ্য নির্ধারণ করেছি স্যার 2030 সালের এশিয়ান গেমসে পদক জয় করার জন্য আমরা অংশগ্রহণ করব। তো এই অংশগ্রহণ করার জন্য, পদক জয় করার জন্য আমাদের একটা প্র্যাকটিস মাঠ দরকার। আমাদের মূল যে প্রশিক্ষণ যে এরিয়া সেটা বিভিন্ন জেলায় থাকলেও আমাদের ঢাকায় সেভাবে প্রশিক্ষণের ব্যবস্থা নেই। তো সেই সুবাদে স্যার আইসাই জায়গাটা ভিজিট করলো। ভিজিট করে আমাকে বলল যে ঠিক আছে আমরা এনএসসিতে মিটিংয়ে বসে এটা দেখবো কী করা যায়, তবে আপাতত আপনার কিন্তু এইটার যে পরিষ্কার করা বা মাঠ করা এইসব দায়িত্ব আপনাদের নিতে হবে, স্পন্সরশিপ সংগ্রহ করে আপনারা করে নেবেন। তো সেই সুবাদে তারা আমাকে 1 মাসের মাথায় তারা আমাকে চিঠি দিচ্ছে যে আপনি এই জায়গাটা অস্থায়ী ভিত্তিতে আপনাকে দেওয়া হলে আপনি প্রশিক্ষণ ভেন্যু হিসাবে এটা ব্যবহার করবেন এবং শর্ত সাপেক্ষে সেই শর্তের ভিতরে যা যা আছে সেই শর্ত মাইনে আমরা এটা কাজ শুরু করি। আমরা মানে আর্টিসান আউটফিটার্স লিমিটেডের কাছে অ্যাপ্লাই করি। সেই ম্যানেজিং কমিটির ম্যানেজিং ডিরেক্টর সাহেব আমাদের ভাইস প্রেসিডেন্ট, তো তিনি আইসা আমাকে এই মাঠ করার ব্যাপারে, আমাদের অফিস করার ব্যাপারে 10 লাখ টাকা অনুদান দেয়। তো সেই অনুদানের ভিত্তিতেই আমরা এই কাজ শুরু করি। দেখেন চতুর্দিকে বাউন্ডারি করছি, এইদিকে আবার গেট করছি, এই মাঠটা আমরা করছি আরসিসি ঢালাই দিয়া যাতে যথেষ্ট উপযোগী হয়। তো আশেপাশের আরও কিছু কাজ যেগুলি আছে আমাদের এখানে, ধরেন এতগুলি ছেলে মেয়েদের একটু ওয়াশরুমের দরকার হবে, আমাদের একটু রেস্টরুমের দরকার হবে, মানে ড্রেসিং রুমের দরকার হবে। তো এই বিষয়গুলি আমরা পর্যায়ক্রমে ভাবতেছি। জাতীয় ক্রীড়া পরিষদ যদি আমাদের অনুমোদন দেয় আমরা স্পন্সরশিপের মাধ্যমে ছোট ছোট অস্থায়ী স্থাপনা তৈরি করব। তো এইভাবে এখন যে আমরা এখানে আসছি, আপনি জানেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি খেলাধুলাকে প্রায়োরিটি দিয়েই তার সরকারের কার্যক্রম শুরু করেছেন। এটা তারা যখন নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন তখনই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের যে ক্রীড়া বান্ধব ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক সাহেব, যিনি এক সময় আমাদের এই সাউথ এশিয়ান রিজনের সেরা গোলকিপার হিসাবে সারা সাউথ এশিয়ায় পরিচিত, তিনি মন্ত্রী হওয়ার আগে থেকেই বলতেছিলেন যে ক্রীড়াকে আমরা পেশা করব। আমরা যদি কোনো দিন ক্ষমতায় যাই ক্রীড়াকে পেশা করব, দেশ পরিচালনা বা মন্ত্রণালয় পরিচালনার দায়িত্ব পেলে। সেই কাজটাই কিন্তু আজকে তারা সম্পূর্ণ করেছেন। তারা 2025 সালের জানুয়ারি থেকে
26 সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিদেশে খেলা অংশগ্রহণ করে যারা পদক পেয়েছে তাদেরকে প্রথম ক্রীড়া কার্ড এবং সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করলেন আজকে। তার জন্যে আমাদের এই মূলত আমাদের এই ন্যাশনাল টিমকে ক্লোজ করে আমরা ঢাকায় নিয়ে এসেছি। সেইখানে আজকে তারা এই সংবর্ধনা অনুষ্ঠানে গেছে এবং সংবর্ধনা পাওয়ার পরে তারা অত্যন্ত আনন্দিত এবং তারা তাদের ভবিষ্যতের একটা আশা খুঁজে পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তাদের ওই সেপাক টাকরো খেলা সম্পর্কে না জানলেও তাদের ভীষণ উৎসাহ দিয়েছেন। মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন যে তোমাদের খেলার উপর আমরা নজর রাখলাম, আমি খেলা দেখতে যাব এবং তোমাদের যে অর্জন সেই অর্জন যাতে তোমাদের যে লক্ষ্য নির্ধারণে সক্রিয় হয়। হ্যাঁ, তোমরা মাঠে থাকো, আমি তোমাদের পাশে, আমরা তোমাদের পাশে আছি। তো ওইটার ভিত্তিতে আমাদের সামনে এই 2026 সালে 3টা প্রোগ্রাম আছে। 12 থেকে 20 মে কুয়ালালামপুরে আছে তৃতীয় অংশা ইনডোর স্টেডিয়ামে, এটা ওয়ার্ল্ড কাপ সেপাক টাকরো চ্যাম্পিয়নশিপ। আমরা ডিভিশন 1-এ নিয়মিত খেলি। আমাদের লাস্ট ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আমাদের অবস্থান তৃতীয় ডিভিশন 1-এ। সেটা এই স্টেডিয়ামে হয়েছিল 2023-এ আমরা অংশগ্রহণ করছিলাম। সেখানে আমরা আমাদের যেই ডিভিশন সেই ডিভিশনে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আমরা 3rd পজিশনে আছি। তো এই 2025 একটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং হয়েছে আপনার ইন্ডিয়াতে। সেখানে আমরা বৈশ্বিক বা আমাদের এই অবস্থানগত রাজনৈতিক এইসব বিষয়ে আমরা খেলা অংশগ্রহণ করতে পারি নাই। তো যে কারণে আমাদের 23-এর যে র্যাঙ্কিং তৃতীয় সেই অবস্থান আমাদের কাছে আমরা মনে করি যে সেই জায়গাটায় আমরা এখনও স্থিতিশীল আছি। আমরা অংশগ্রহণ করতে পারলে হয়তো আমাদের র্যাঙ্কিং আমরা ধরে রাখতে পারবো। হ্যাঁ, ডিভিশন 1-এ খেলে 16টা দেশ। 16টা দেশের ভিতরে আমাদের অবস্থান হলো তৃতীয়। এইখানে চাইনিজ টাইপে আছে, এইখানে ম্যাকাও চায়না আছে, এইখানে আপনার আমাদের নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান আছে, তারপরে আপনার ইস্ট এশিয়ার কিছু দেশ আছে। সব কিছু মিলিয়ে এইখানে যে একটা মিডল ইস্টের দেশ আছে, সৌদি আরব, ওমান, হ্যাঁ, তারপরে এই ইরাক, এবং এইটার সাথে আবার আছে, এটা তো ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং। এখানে কিন্তু ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া এবং ইউএসএ আছে এই গ্রুপে। তো সেইখানে আমরা লাস্ট র্যাঙ্কিং যেটা আমরা অংশগ্রহণ করছি, আমরা সেখানে 3rd পজিশন পেয়েছিলাম। তো যাই হোক, আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো 2030 সালের এশিয়ান গেমসে সেপাক টাকরো খেলায় পদক অর্জন করা, পদকের জন্য লড়া। তো এই লক্ষ্যে আমরা হয়তো কিছুদিনের ভিতরেই আমরা বিও এর কাছে অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লাই করব। সেহেতু আমাদের এখন একটা কথা বলার জায়গা তৈরি হয়েছে, আমাদের অর্জন আছে। আমি আশা করি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এই বিষয়ে আমাদের যত সহযোগিতা করবেন। আমি কিন্তু একটা জায়গায় বিশ্বাসী, সেটা হলো পরিশ্রম, প্রচেষ্টা, দুটো যদি অব্যাহত থাকে ফলাফল আসবেই। আচ্ছা, আপনার গতবার কোথায় ভালো করছিলেন কোন আসরে? হ্যাঁ, আমাদের ইন্টারন্যাশনাল সেপাক টাকরো ফেডারেশন, যেটাকে আমরা স্টাফ বলে থাকি, এই স্টাফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আয়োজন করে সে থাইল্যান্ডে। এটা প্রতি বছরই হয়। এটা আবার থাইল্যান্ডের রাজার নামে উৎসর্গ করা, এটাকে থাই কিংস কাপ বলে। তো লাস্ট ইয়ার আমরা হলো 25তম কিংস কাপ থেকে আমাদের অংশগ্রহণ শুরু হয়েছে। 25তমতে আমরা আমাদের ফুল টিম ভিসা পায় না দেখে আমরা খেলা অংশগ্রহণ করতে পারিনি। অফিসিয়ালরা যে অংশগ্রহণ করে আমরা যাচাই বাছাই করে আসছি খেলা সম্পর্কে। 26-এ আমরা যাইতেই পারি নাই। 27-এ আমরা অংশগ্রহণ করছি এবং 27-এ আমার ফুল টিম খেলছে। 27তমতে 28তমতে আমরা রেজাল্ট পাইছি, তখন আমরা 2nd ডিভিশন খেলতাম। 28তমটা সম্ভবত এটা হয়েছে হলো আপনার 2013 সালে। 2013 সালে হয়েছে 28তম। ওই সময় আমরা আমাদের যে ডিভিশন 2-তে খেলতাম তখন, এটা ডিভিশন 2 থেকে আমরা শুরু করছি। ডিভিশন 2-তে আমরা রানার্স আপ হয়েছিলাম। ডিভিশন 2-তে রানার্স হবে। 29তম থেকে আমরা ডিভিশন 1-এ খেলতেছি। এখন পর্যন্ত আমরা ডিভিশন 1-এ আছি। এরপরে আমাদের যে লক্ষ্য সেটা হলো আমরা ডিভিশন 1 থেকে প্রিমিয়ার ডিভিশনে যাওয়া। তো প্রিমিয়ার ডিভিশনে এখানে খুব কম দল, এখানে প্রিমিয়ার ডিভিশনে আছে 8টা দল, আর বাকি সব দল হলো ডিভিশন 1-এ। তো সেই সুবাদে প্রিমিয়ার ডিভিশনটাকে আসলে ক্যাটাগরিতে তারা সেভাবে নেয় না, তারা অ্যাকচুয়ালি স্টাফ ওয়ার্ল্ড কাপটারে মেন ধরে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপটারে, যেটা থাই কিংস কাপ। এখানে 28 থেকে 30 বা কখনো 32-35টা দেশ অংশগ্রহণ করে। সেখানে বাংলাদেশ প্রত্যেক আমরা যতগুলি অংশগ্রহণ করছি 1-2টা বাদে বাকি সবগুলোতেই আমরা কোনো না কোনো রেজাল্ট পাইছি।
তো সেই সুবাদে আমাদের যে এখনকার যে টিম দেখতেছেন এই টিমে আমাদের মানে পুরনো খেলোয়াড় কয়েকজন আছে, বাকিরা ধীরে ধীরে খেলাটা আমরা সরানোর চেষ্টা করতেছি। আমি তো বললাম ওই যে 32টা ডিস্ট্রিক্ট ছেলে মেয়ে এই টিম আবার ন্যাশনালে খেলে গেছে এই লাস্ট নভেম্বরে। ফাইনালে যে আসলে দিচ্ছেন কোন বিভাগে ছেলে ছেলে না মেয়ে, কোন বিভাগে ছেলে ছিলেন? এইখানে আমরা মোট 7টা ইভেন্টে অংশগ্রহণ করছি, ছেলেদের 3টা মেয়েদের 3টা আর একটা হলো মিক্স ছেলে মেয়ে মিলেয়া। তো সেইখানে আমরা 6টা পদক পাইছি। মেয়েদের হুপ ইভেন্টে আমরা গোল্ড মেডেল পাইছি, তারপরে মেয়েদের রেগু ইভেন্টে আমরা ব্রোঞ্জ মেডেল পাইছি, আবার কোয়াড ইভেন্টে সিলভার মেডেল পাইছি। ছেলেদের কোয়াড ইভেন্টে সিলভার পাইছি, রেগুতে ব্রোঞ্জ মেডেল পাইছি, আর মিক্সড টিমে যে আবার সিলভার মেডেল পাইছি। তো সব কিছু মিলাইয়া আমরা হলো আপনার 6টা পদক পাইছি, 6টার ভিতরে একটা গোল্ড আর 3টা সিলভার 2টা ব্রোঞ্জ। তো ওইটা এবং এর আগে যে 37তম হয়েছে সেখানে আমরা 8টা ইভেন্টে অংশগ্রহণ করছি, 8টার ভিতরে 7টা পদক পাইছিলাম, তখন গোল্ড পাই নাই। ওটা ছিল ওই যে আপনার 24-এ ওই থাইল্যান্ডেই। ওইটা হয়েছিল আপনার রাচা সীমা প্রভিন্সে, আর এইবার হচ্ছে হাতিয়াই প্রভিন্সে। হাতিয়াইটা মালয়েশিয়ার কাছাকাছি, আর রাচা সীমাটা ওদের আরেকটা অঞ্চল। তো এক এক সময় ওরা এক এক জায়গায় খেলাটা আয়োজন করে, এটা বিরাট আয়োজন। ওইটারই স্বীকৃতি স্বরূপ কি আপনারা ওয়ার্ল্ড কাপে খেলার সুযোগ পাইছেন এবার? না, আমরা তো আমাদের ওয়ার্ল্ড কাপের যে খেলাগুলি এটা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে যারা থাকে ওদের সবারই ডাকে, এবং স্টাফের মেম্বার কান্ট্রি সবারই ডাকে, সবাইকে ডাকে। এখানে কয়টা দল খেলবে ওয়ার্ল্ড কাপে? এইবারের যে বৈশ্বিক অবস্থা, এইখানে ওরা 16টা দলরে ইন্টারন্যাশনালি আমন্ত্রণ জানাইছে, কারণ কয়টা আসে এখনই বলা যাবে না। আমাদের কয় সদস্যের দল যাবে? আমাদের ডিভিশনে ওরা 16টা দেশের। আমাদের কয় সদস্য ছেলে মেয়ে দুইটাই যাবে না ছেলে যাবে? না, এনে শুধু ছেলেদের খেলা এই বছর। হ্যাঁ, শুধু ছেলেদের। আমরা ছেলেদের টিমটা পাঠানোর জন্য চেষ্টা করতেছি। আসলে আমাদের তো ওইভাবে আর্থিক সচ্ছলতা নাই, যদি স্পন্সরশিপ পাই তাহলে আমি ছেলেদের টিমটা পাঠাবো। কয়জন খেলে এক ম্যাচে? এটাতে 6 জন খেলোয়াড় অংশগ্রহণ করবো, একজন কোচ, একজন ম্যানেজার। এখন মাঠে থাকবো হলো ওটাতে আপনি এই যে মাঠের দিকে ধরেন, এই যে সার্কেল পয়েন্ট, এইখান থেকে সার্কেল করে তখন 3 জন খেলে মাঠে। আবার আরেকটা ইভেন্ট আছে, এই যে ও বাইরে থেকে সার্ভিস করতেছে, এই তখন মাঠে 4 জন থাকে, এখন মাঠে 4 জন আছে। আবার এইটারে আরেকটা ইভেন্ট আছে 3 জন থাকে, আরেকটা ইভেন্ট আছে শুধু 2 জন থাকে, আরেকটা ইভেন্ট আছে 2টা ছেলে 2টা মেয়ে থাকে। আচ্ছা বলুন তো, যেটা 3 জন থাকে ওটা কি বলে? ওটা রেগু ইভেন্ট বলে। তারপর আরেকটা বলুন, 4 জন মাঠে থাকে, এটা হলো কোয়াড ইভেন্ট বলে। আর 2 জন থাকলে ডাবল ইভেন্ট বলে। 2টা ছেলে 2টা মেয়ে থাকলে মিক্সড কোয়াড বলে। আর আরেকটা খেলা আছে আমাদের, 30 ফিট উঁচায় রিং টানানো হয়, সেই একটা সার্কেল করা থাকে, ওই সার্কেল থেকে ড্রিবলিং করে করে বাস্কেট করতে হয়, ওইটারে বলে হুপ ইভেন্ট। এই কয়টা ইভেন্ট এই খেলায় আছে। কত মিনিটে খেলা এটা? এই খেলা অ্যাকচুয়ালি মিনিটে না, এটা সেটে 21 পয়েন্টের সেট। হ্যাঁ, এখন হলো 21 পয়েন্টের সেটে খেলা হয়। এটার খেলার নিয়মটা হলো আপনার যেদিকে বল পড়ব অপোজিট পয়েন্ট পাবে। আর এইখানে নিয়মটা হলো আপনার কেউ হাতে বল টাচ করতে পারবো না, সব পায়ে করতে হইব। যখন সার্ভিস করব তখন শুধু হাতে ওরে দিব, তারপরে পায়ে খেলা শুরু, সারাক্ষণ পায়েই খেলবো। সব বডির সব টাচ করতে হবে, কিন্তু হাত টাচ করতে পারবো। প্রথম টবলবে শুরু করছে কত সালে? আমার এটা ফাউন্ডিং যে বিষয়টা সেটা 2008 সালে। আমি আপনার জানেন আমি আর্চারির সাথে যুক্ত। আমি 2008 সালে ওয়ার্ল্ড আর্চারি এশিয়া, তখন এশিয়ান আর্চারি ফেডারেশনের একটা জাজেস সেমিনারে গিয়েছিলাম তাইওয়ানে। তো তাইওয়ান থেকে ফেরার পথে আমি এটার যে একাডেমি, ওটার ইন্টারন্যাশনাল সাপাক টাকলো একাডেমি, এটা হলো আপনার থাইল্যান্ডের যে এশিয়ান গেমস ভিলেজ আছে, রাজামঙ্গালা স্টেডিয়াম, স্পোর্টস অথরিটি অফ থাইল্যান্ডের যে অফিস, ওই ভিলেজে এটা। তা আমি হলো 2000 সালে আবার খোখো খেলতাম, তো আমি খোখো টিমের ক্যাপ্টেন ছিলাম, ন্যাশনাল টিমের। তখন এশিয়ান চ্যাম্পিয়নশিপ হয়েছিল ঢাকায়, ওই সেকেন্ড এশিয়ান চ্যাম্পিয়নশিপে থাইল্যান্ড টিম খেলতে আসছিল, ওরা এই বলটা নিয়ে আসছিল আমাদের ইনডোরে, ওরা টুকিটাকি করতেছিল, আমাদের উৎসাহ দিতেছিল। তখন আমার একটু নজর আসলো যে এইটা আবার কী ধরনের বল, এটা হাওয়া করা যায় না, কিছু করা যায় না, পায়ে দিলে ব্যথা লাগে। তো যাই হোক, একটা ওই যে উৎসাহ থাকে না, সেটা নিয়ে আমি কাজ করতেছিলাম, মানে মূলত নিজে নিজে। তো 2008-এ যখন আমি ব্যাংককে তাইওয়ানে যাই, তখন তো
প্রত্যায়নের ভিসা তুলতে হয় হলো আপনার থার্ড কান্ট্রি থেকে। আমাদের বাংলাদেশিদের তুলতে হতো থাইল্যান্ড থেকে অথবা হংকং থেকে। তা আমি থাইল্যান্ডে গেলাম, থাইল্যান্ডে যে আমার হাতে সময় ছিল ওই অফিস আওয়ারের পরে একটু ঘোরাঘুরি। তা আমি তখন ওই যে যেহেতু স্পোর্টসম্যান বা স্পোর্টস পারসন, আমি ওই যে ওই রাজামঙ্গল স্টেডিয়ামটা ভিজিট করতাম। তো ওই সময় মানে যে কোনোভাবে হোক ওই এই যে সাপাক্টা একাডেমি থাইল্যান্ড ওইটাতে ঢুকলাম। ওইখানে সোমচাই নামে এক ভদ্রলোক ছিলেন ডিজি। তো উনি শোনার পরে খুব খুশি হলো, খুশি হয়ে তখন আমারে ওই একটা বল মানে এক 6টা বল আর হলো এই একটা নেট একটা রুলস বুক ধরাই দিল। তো ধরাই দিয়া বললো যে তুমি যদি উৎসাহী হও তাইলে এই যে ইন্টারন্যাশনাল সাপাক্টাক্রো ফেডারেশনের যে সেক্রেটারি জেনারেল তার নাম্বার দিলাম, আর থাইল্যান্ড সাপাক্টাক্রো অ্যাসোসিয়েশনের যে সেক্রেটারি তার নাম্বার দিলাম, তুমি এদের সাথে ইমেলে যোগাযোগ করো। তা আমি দেশে আসলাম, দেশে আসার পরে প্রথম মেল করার পরে দেখলাম ওরা খুব রেসপন্ড করলো। রেসপন্স করার পরে আমি ওই মানে এটা নিয়ে কাজ শুরু করলাম 2008-এর সম্ভবত জুলাই লাস্ট উইকে বা আগস্টের ফার্স্ট উইকে। তারপর 2009-এ আবার আমি এসে গেলাম একটা জাজেস সেমিনারে, এটা উলসান কোরিয়াতে গেলাম। ওই জাজেস সেমিনারে যাওয়ার পরে ওইখান থেকে আসার আমার তখন ওই সময় আমি আবার এই বিষয়ে ওদের সাথে কথাবার্তা বললাম, দেখা করলাম। 2010-এ আবার আমি এশিয়ান আর্চারির যে এশিয়া কাপ আর্চারি খেলা আমি জাজ হিসেবে খেলা চালাইতে গেলাম। ওই সময় ওদের সাথে কথা হলো। তা আমরা 10-এ তো আপনারই পাঠাইলাম, এই টিম পাঠানোর চেষ্টা করলাম, 25তমতে পাঠাইতে পারলাম না। 11-তে 26তম হলো, সেখানে পাঠাইতে পারি না। 12-তে 27তমতে আমি টিম নিয়ে গেলাম। এটা থাইল্যান্ডেই ছিল, এটা ছিল আপনার ব্যাংককে। আর ওই যে 25তমতে গেলাম, এটা থাইল্যান্ডের একটা প্রভিন্স আছে চিয়াংমাই, সে চিয়াংমাইতে হয়েছিল। তো চিয়াংমাইতে ওরা আমার খুব আপ্যায়ন করছে বা আমার প্রতি ওরা খুব আগ্রহ দেখাইছে যে বাংলাদেশে যদি খেলাটাতে প্রচলন হয়। তো এর আগে কেউ চেষ্টা করতেছিল এইখানে, আর ওদের নামও আমার বলছিল, আমার মনে নাই। হ্যাঁ, তো ওই ভদ্রলোকটা আমি খুঁজেও বেড়াইছিলাম। তো শেষ মুহূর্তে ওরা আমার বললো যে বাংলাদেশে এটা আছে, তো তুমি কেন করতে চাও? তা আমি বললাম যে আমি তো ঢাকায় থাকি, আমি এরকম কিছু দেখি নাই, এটা তোমাদের ব্যাপার, তোমরা যদি উৎসাহ দেখাও আমি শুরু করতে পারি আমার ছাত্রছাত্রীদের দিয়া, যেহেতু আমি শিক্ষক। তা আমি ওইখান থেকে বলটল নিয়ে আমার সরকারি বাংলা কলেজে প্রথম শুরু করি। তারপরে আমার জেলা মুন্সিগঞ্জের মাঠে শুরু করি। তারপরে আপনি নাটোরের এই খুবজিপুর একটা এলাকা আছে, গুরুদাসপুর উপজেলা, তো ওইখানে শুরু করি। তো ওইখানে রহিম নামে একটা শিক্ষক ছিল, ও আবার ন্যাশনাল খোখো টিমে আমার সাথে, আমি যখন ক্যাপ্টেন ছিলাম ও প্লেয়ার ছিল। তো ওরা বললাম ও শিক্ষক, যে দেখো তো এইটা কিছু করা যায়নি। এভাবে আমি সারা দেশে আমার যে ছাত্রছাত্রীরা আছে ওদের বল টল দিয়া ওদের ধরাই দিলাম। তারপরে আমি 2012-তে যখন ন্যাশনাল করি, তখন আমি আবার ন্যাশনাল ক্যাডেট কোরের সাথে যুক্ত। আমি সাব লেফটেন্যান্ট ন্যাশনাল ক্যাডেট কোরের অফিসার। তো ওইখানে আবার আমাদের যে শহীদ মোয়াজ্জেম বানুজা শহীদ মোয়াজ্জেম, এটা কাপ্তাই লেকের পাড়েই, হ্যাঁ কাপ্তাইতে, ওইখানে আমরা আবার ন্যাশনাল ক্যাডেট করে যে বার্ষিক ক্যাম্প করতাম, ওইখানে আবার আমি এটা আয়োজন করতাম। তখন সারা দেশের স্টুডেন্টরা ওরা উৎসাহ দেখাইতো। তো এইভাবে আমি প্রথমজন ন্যাশনাল করি কাবাডি মাঠে। তৎকালীন যে আমাদের কাবাডি সেক্রেটারি সাহেব ছিলেন, তিনি আমাকে মাঠ দিয়ে সহযোগিতা করলেন, নজরুল ভাই। তো চপল ভাই তখন আমাদের ফাউন্ডার প্রেসিডেন্ট হিসাবে আমাদের সাথে ছিলেন, এবং অন্যান্য কিছু ভালো ভালো কোম্পানি আমাদের সাথে থাকলো চপল ভাইয়ের সুবাদে। তো আমরা প্রথম ন্যাশনাল যখন করি তখন আমাদের 15টা ডিস্ট্রিক্ট টিম, 2টা ইউনিভার্সিটি টিম আসে। একটা ইউনিভার্সিটি হলো আপনার চিটাং, একটা অ্যানিম্যাল সায়েন্স ইউনিভার্সিটি আছে, এটা হলো আপনার ওই চিটাং শহরে ঢুকতে ওই যে ফয়েজ লেক আছে না, এর আশেপাশে অ্যানিম্যাল সায়েন্স ইউনিভার্সিটি। এইটার শিক্ষক আসছিল মুজিবর, ও হলো এই ডিপার্টমেন্টের মনে ডিরেক্টর, স্পোর্টস ডিপার্টমেন্টের। ও আবার খোখো ন্যাশনাল টিমের প্লেয়ার ছিল। ওই খোখোতে মানে আগাইছে, আমার পরিচয়ে আগাইছে। আমি তখন ক্যাপ্টেন ছিলাম, ও আবার খেলোয়াড় ছিল। তারপরে আমার সে ছাত্র সাইফুল্লাহ মুনির রনি, এখন যে চিটাং ইউনিভার্সিটির চিটাং ফিজিক্যাল কলেজের যে লেকচারার, এই সাইফুল্লাহ মুনির আবার ও হলো হ্যান্ডবল ভলিবলের মনে হয় ইন্টারন্যাশনাল রেফারি বা আমাদের দেশের ভালো রেফারি। ও বিচ ভলিবল চালাইছে আমি দেখছি।
তো ও আমার সাথে শুরু থেকেই ছিল। তো ও আবার ইউনিভার্সিটি টিমটা নিয়ে এসেছিলো, এই 2 ইউনিভার্সিটি আর সারা দেশের 15টা ডিস্ট্রিক্ট, এই 17টা টিম নিয়ে আমি প্রথম ন্যাশনাল করলাম। আর এখন আপনার ন্যাশনাল টিমে এখন মোট কত খেলোয়াড় আছে আপনার? আমার সারা দেশে খেলোয়াড়ের সংখ্যা আগের থেকে এই পর্যন্ত মিলাইলে 1000 খানেক। আর ক্যাম্পে কয়জন আছে? এই ক্যাম্পে আজকে আসছে হলো আপনার সেলিমে মিল্লা 28 জন। এই ক্যাম্প চলবে কি পর্যন্ত? না, এই ক্যাম্পটা হলো আমি কালকে এদের একটু যাচাই বাছাই করব এবং এটা ওয়ান ডে আমরা স্বাধীনতা দিবস সেপাক টাকরু একটা টুর্নামেন্ট করবো এখানে। ওই টুর্নামেন্ট থেকে আমি দেখবো আর কি আমার মানে লোকাল ন্যাশনাল টিমের প্লেয়ারকে আমি জানি কে কেমন খেলে। আর নতুন যারা উঠে আসছে এরকম আমি আবার 10-12 জন ডাইকে আনছি। এদের ভিতরে ভালো ভালো আমি কিছু পাইতেছি, যেমন আপনার ওই যে নীলফামারীর ওই যে রাকিব নামে একটা ছেলে এখানে আছে, এই যে জাহিদ নামে একটা ছেলে আছে, হ্যাঁ, তারপরে সৈয়দপুরের রাকিব আছে। এই ছেলেগুলি ভালো করতেছে, এই কারণে আমি ওদের আবার নিয়ে আসছি। ওরা ন্যাশনাল টিমের না, যে তুমি ন্যাশনাল টিমের সাথে এই করো, খেলা বাছাই করবে, এই তো? এইখান থেকে আমি টিম বাছাই করব। আমার আবার জুনের 22 তারিখে আবার থাই কিংস কাপ, আচ্ছা, স্টাফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ সেটা আবার ওই হাতিয়াই প্রদেশেই হইব। জুনের 22 তারিখে শুরু, জুনের 30 তারিখে সেই 26-এর। আবার নভেম্বরে হবে আমাদের এশিয়ান যুব চ্যাম্পিয়নশিপ, সেটা হবে ফিলিপাইনে। তা আমার যে যুব যেই খেলোয়াড়গুলি, ওদেরও আমি এই ক্যাম্পের ভিতরে সবারে ঢুকাইয়া যাচাই বাছাই করে রাখি। আমার তো লক্ষ্য 2030 সাল। আচ্ছা। আমি যদি আন্ডার-19 পাকাপোক্ত করতে পারি, তা আমার 4 বছর পরে ওরা 23-24 বয়সে যা পড়বো, তখন ওদের দুর্দান্ত পারফরমেন্স থাকবে। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে, এবং আপনি আমাদের মাঠে নিজে থেকে আসছেন। হ্যাঁ, আমি আশা করি যে আপনাদের মাধ্যমে আমরা এই খেলাটাকে মানে আমি বলবো না জনপ্রিয় করব, মানুষের কাছে পৌঁছে দেব। দেখা যাক কী হয় আল্লাহর হুকুমে। আমি যেহেতু 17 থেকে 32 হিসাব পড়ছি আমার ডিস্ট্রিক্ট, হ্যাঁ, তো এটা 64তে পর্যায়ক্রমে যাব। আমি শুরুতেই সারা দেশে মানে শুরু করতে চাই এই কারণে, অত বড় রেঞ্জে যে আমি এটা তুলে উঠতে পারবো না। আমি একটা করে ডিস্ট্রিক্ট বাড়াইতেছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহযোগিতা করার জন্য। খুলবো? আগে কি মুরসালিন ছিল আপনাদের সাথে? হ্যাঁ, ছিল।